2025 সালের 28 এপ্রিল ভোর 5টার দিকে ইয়েমেনের উত্তরাঞ্চলের সাদা প্রদেশের একটি ডিটেনশন সেন্টারে মার্কিন বিমান হামলা হয়। সেখানে অন্তত 115 জন ইথিওপিয়ান সোমালিয়ান অভিবাসী আটক ছিলেন। এই বেসামরিক নাগরিকদের 68 জনই মারা যান এবং বাকিরা আহত হন। মার্কিন বিমান হামলার লক্ষ্য ছিল ইয়েমেনের হুথি বাহিনী, অথচ মারা গেছেন ভিনদেশী সাধারণ মানুষ। তারা চেয়েছিলেন ইয়েমেন পাড়ি দিয়ে সৌদি আরব বা অন্য কোনো দেশে গিয়ে কাজ খুঁজবেন। তার আগেই সব শেষ। কিন্তু মার্কিন বাহিনী এবং তাদের সঙ্গে ব্রিটিশরা কেন ইয়েমেনে হামলা চালালো, সেই ব্যাখ্যায় আসছি। তবে তার আগে জেনে রাখুন, পৃথিবীর সবচেয়ে দুঃসহ যুদ্ধ বা সংঘাতগুলোর একটি চলছে ইয়েমেনে। প্রায় 3,77,000 মানুষ মারা গেছেন এই যুদ্ধে। এদের যতজন সরাসরি বোমা কিংবা গুলিতে মারা গেছেন, তার চেয়ে বেশি মারা গেছেন ক্ষুধা, রোগ ও চিকিৎসার অভাবে। আজ 45 লাখ মানুষ ঘর ছাড়া। একটা 4 কোটি মানুষের দেশে প্রায় 2 কোটি মানুষের জরুরি খাদ্য ও অন্যান্য সাহায্য প্রয়োজন। শুধু ভয়াবহতার দিক থেকে নয়, এই যুদ্ধ বা সংঘাত সবচেয়ে জটিলতমগুলোর একটি। কারণ এটি একটি গৃহযুদ্ধ হলেও এখানে একদিকে যেমন পশ্চিমা দেশগুলো জড়িয়ে পড়েছে, সৌদি আরব, ইরানের মতো আঞ্চলিক শক্তিগুলো এখানে সক্রিয়। চলুন জেনে নিই ইয়েমেন যুদ্ধ ও সংঘাতের আদ্যোপান্ত। 2023 সালের অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে উঠতে শুরু করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র। একের পর এক হামলার দায় স্বীকার করে ইয়েমেনের হুথিরা। পরে ইসরায়েলও কয়েক দফা বিমান হামলা চালায়। শুধু ইসরায়েল নয়, 2023 সালের শেষ দিকে হুথি গোষ্ঠী লোহিত সাগর এবং বাবেল মানদেব প্রণালীতে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা শুরু করে। তাদের দাবি ছিল গাজায় ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে চাপ তৈরি করতেই এই অভিযান চালানো হচ্ছে। কিন্তু বাস্তবে হামলার শিকার হওয়া সব জাহাজের সঙ্গে সরাসরি ইসরায়েলের সম্পর্ক ছিল না। লোহিত সাগর দিয়ে বিশ্বের প্রায় 12 থেকে 15% সামুদ্রিক বাণিজ্য চলাচল করে। এই রুট ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় বড় বড় শিপিং কোম্পানি আফ্রিকার দক্ষিণ প্রান্ত ঘুরে চলাচল শুরু করে। এতে সময় ও খরচ দুটোই বেড়ে যায়। এর জবাবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য হুতিদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে। 2024 সালে শুরু হওয়া এই অভিযান 2025 সালে আরও বড় আকার ধারণ করে। তবে বিশ্লেষকদের মতে এটি শুধু বাণিজ্য পথ রক্ষার অভিযান নয়, এর সঙ্গে যুক্ত রয়েছে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব মোকাবিলার বৃহত্তর ভূ রাজনৈতিক হিসাবও। এসব হামলায় বেসামরিক নাগরিক নিহত হওয়ায় সমালোচনার মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। যেমন অপারেশন রাফ রাইডারে অন্তত 224 জন বেসামরিক নাগরিক নিহত হবার কথা জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা এয়ারওয়ার্স। ইয়েমেন যুদ্ধ বোঝার এটি মাত্র একটি দিক। এবার চলুন ইয়েমেনের ভেতরটা দেখা যাক। আজকের ইয়েমেন আসলে বিভিন্ন শক্তির নিয়ন্ত্রণে বিভক্ত একটি ভূখণ্ড। রাজধানী সানা এবং উত্তর পশ্চিমাঞ্চলের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণ করে আনসার আল্লাহ আন্দোলন, যাকে আমরা হুথি নামে বেশি চিনি। দেশের সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলোর অনেকটাই তাদের হাতে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বড় অংশ এবং গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাঠামো তারা নিয়ন্ত্রণ করে। অন্যদিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার বলতে আজ যে পক্ষকে বোঝানো হয় সেটিও আগের মতো আর একক কোনো সরকার নয়। 2014 সালে হুথিরা রাজধানী সানা দখল করার পর প্রেসিডেন্ট আব্দুর রাব্বু মনসুর হাদির সরকার ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। হাদি প্রথমে এডেনে এবং পরে সৌদি আরবে চলে যান। আন্তর্জাতিকভাবে তিনি ইয়েমেনের বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি ধরে রাখলেও বাস্তবে দেশের ভেতরে তার সরকারের নিয়ন্ত্রণ ক্রমশ কমতে থাকে। সমস্যা ছিল আরও একটি। হুথিদের বিরুদ্ধে যেসব শক্তি লড়ছিল তারা একে অপরের সঙ্গে পুরোপুরি একমত ছিল না। কেউ জাতীয় সরকার চেয়েছিল, কেউ দক্ষিণ ইয়েমেনকে আবার আলাদা রাষ্ট্র হিসেবে দেখতে চেয়েছিল, আবার কেউ নিজেদের আঞ্চলিক প্রভাব ধরে রাখতে চাইছিল। এই বিভক্ত পরিস্থিতির মধ্যে 2022 সালে একটি বড় রাজনৈতিক পরিবর্তন আসে। সেই বছর হাদি তার ক্ষমতা একটি নতুন নেতৃত্ব কাঠামোর কাছে হস্তান্তর করে। এর নাম প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল বা পিএলসি। পিএলসি মূলত 8 সদস্যের একটি নেতৃত্ব পরিষদ, যেখানে হুতি বিরোধী বিভিন্ন প্রধান রাজনৈতিক ও সামরিক গোষ্ঠীর প্রতিনিধিদের একত্র করা হয়। এর নেতৃত্বে আছেন রাশাদ আল আলিমি, একজন সাবেক নিরাপত্তা কর্মকর্তা, যিনি নিরাপত্তা পরিস্থিতির কারণে দীর্ঘ সময় সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকেই কাজ করেন। কিন্তু এই শিবিরও ভেতরে ভেতরে বিভক্ত। কেউ দক্ষিণের স্বায়ত্তশাসন চায়, কেউ পূর্ণ জাতীয় ঐক্য চায়, আর কেউ কেবল নিজের ঘাঁটি ও প্রভাব ধরে রাখতে চায়। ফলে আন্তর্জাতিকভাবে পিএলসি ইয়েমেনের স্বীকৃত সরকার হলেও বাস্তবে এটি একটি জোটভিত্তিক ক্ষমতার কাঠামো, যেখানে ভেতরের টানাপোড়েন এখনও বড় একটি বাস্তবতা।
এদিকে দেশের কিছু এলাকায় এখনো আল কায়েদা ইন দ্য আরাবিয়ান পেনিনসুলা বা AQAP এবং ইসলামিক স্টেটের ছোট ছোট নেটওয়ার্ক সক্রিয় রয়েছে। তবে এই যুদ্ধ হঠাৎ শুরু হয়নি, এর শিকড় অনেক পুরনো। দীর্ঘ সময় ধরে উত্তর ইয়েমেন এবং দক্ষিণ ইয়েমেন ছিল আলাদা রাজনৈতিক সত্তা। উত্তর ইয়েমেন ওসমানীয় প্রভাব এবং পরে স্থানীয় ইমামত শাসনের অধীনে ছিল, অন্যদিকে দক্ষিণ ইয়েমেন ছিল ব্রিটিশ নিয়ন্ত্রণে। 1990 সালে দুই অংশ একীভূত হয়ে বর্তমান ইয়েমেন রাষ্ট্র গঠিত হয়, কিন্তু কাগজে কলমে ঐক্য হলেও রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্য রয়ে যায়। 1994 সালে দক্ষিণাঞ্চল আবার বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করে, সেই বিদ্রোহ ব্যর্থ হলেও ক্ষোভ থেকে যায়। এরপর দীর্ঘ 33 বছর ইয়েমেন শাসন করেন প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ, কিন্তু 2011 সালে আরব বসন্তের ঢেউ ইয়েমেনেও পৌঁছায়। বিক্ষোভের মুখে সালেহ ক্ষমতা ছাড়তে বাধ্য হন। তার স্থলাভিষিক্ত হন ভাইস প্রেসিডেন্ট আব্দুর রব্বু মানসুর হাদি, কিন্তু রাজনৈতিক রূপান্তর সফল হয়নি। এই সুযোগে উত্তরাঞ্চলে শক্তিশালী হতে থাকে হুথি আন্দোলন। 2014 সালে তারা রাজধানী সানা দখল করে, হাদি সরকার কার্যত ভেঙে পড়ে। আর 2015 সালের মার্চে সৌদি আরবের নেতৃত্বে একটি সামরিক জোট সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে। সেখান থেকেই শুরু হয় আজকের আন্তর্জাতিকীকৃত ইয়েমেন যুদ্ধ। 10 বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ চলার পরও কোনো পক্ষ নির্ণায়ক বিজয় অর্জন করতে পারেনি। এখন প্রশ্ন হলো, এই সংঘাত কেন থামছে না? অর্থনৈতিক যুদ্ধ এখানে বড় ভূমিকা রাখে। কেন্দ্রীয় ব্যাংক, সরকারি কর্মচারীদের বেতন, জ্বালানি আমদানি, বন্দরের আয় আর মুদ্রার মান, এগুলো এখন যুদ্ধের ময়দান। যে পক্ষ এসব নিয়ন্ত্রণ করে সে নিজের অনুগত নেটওয়ার্ক চালাতে পারে আর প্রতিপক্ষকে দুর্বল করতে পারে। তাই সামরিকভাবে যুদ্ধ অনেক সময় জমে থাকলেও অর্থনৈতিকভাবে সেটি এখনো চলছে। অন্যদিকে বাইরের শক্তিগুলোর স্বার্থ সংঘাতকে দীর্ঘায়িত করছে। সৌদি আরব তার সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে চায়। সংযুক্ত আরব আমিরাত লোহিত সাগর এবং দক্ষিণাঞ্চলের বন্দরগুলোর কৌশলগত গুরুত্ব বিবেচনা করে। ইরান মধ্যপ্রাচ্যে তার প্রভাব বজায় রাখতে চায়, আর যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো গুরুত্বপূর্ণ সমুদ্রপথের নিরাপত্তাকে অগ্রাধিকার দেয়। ফলে ইয়েমেনের যুদ্ধ এখন স্থানীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক স্বার্থের সংযোগস্থলে পরিণত হয়েছে। 2022 সালে জাতিসংঘের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি হয়েছিল। এর ফলে বড় ধরনের সংঘর্ষ কিছুটা কমে আসে, কিন্তু স্থায়ী রাজনৈতিক সমাধান আজও হয়নি। বিশ্লেষকদের মতে দীর্ঘ মেয়াদী সমাধানের জন্য প্রয়োজন হবে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমঝোতা, ক্ষমতা ও রাজস্ব ভাগাভাগি, দক্ষিণাঞ্চলের দাবির রাজনৈতিক সমাধান এবং বাইরের শক্তিগুলোর সমর্থন। ইয়েমেনের মানচিত্র যেন সেই রুটি যাকে ছিঁড়ে ছিঁড়ে খেতে চায় অসংখ্য পক্ষ, অথচ আরব উপত্যকার সবচেয়ে দরিদ্র এই দেশটির অর্ধেক জনগোষ্ঠী এই যুদ্ধ আর ক্ষমতার ভাগাভাগিতে নিদারুণ কষ্টে দিন যাপন করছেন। প্রতিদিন গড়ে একটি শিশু মারা যাচ্ছে বোমার আঘাতে বা দারিদ্র্যে বা চিকিৎসার অভাবে। বিশ্বের কাছে এই মানুষগুলোর প্রতিদিনের এই যুদ্ধ আসলে কতটা মানে রাখে?